জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসাবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজন। পুরো সময় আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। বাজেট নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা, বিতর্ক এবং সব মিলিয়ে চায়ের কাপে ঝড়। কেন এই কথা বলছি? কেননা বাংলাদেশের জাতীয় বাজেট মানেই আমার কাছে ব্যক্তিগত মনে হয় খুব উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়, এবং সেই উৎসবমুখর পরিবেশের এই চর্চাটা আসলে ভালো, কিন্তু তার পাশাপাশি এক ধরনের টেনশনও কাজ করে। সেই টেনশনটি হচ্ছে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো, যেই জিনিসের দাম বাড়লো সেটি কবে বেড়ে গেল, আর যেটি কমলো সেটিকে আদৌ কমানো গেল। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে বেশ কিছু আলোচনা হয়, কিন্তু যেহেতু দেশের আয় ব্যয়ের হিসাব, সেই আয় ব্যয়ের হিসাবের সমালোচনা আলোচনার পাশাপাশি বিশ্লেষণ না করলেই নয়। এবং সেই বিশ্লেষণের জন্য আজকে আমরা আমাদের এই স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা তাদের দৃষ্টিকোণ থেকে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট 21 বছর পর সেই বাজেটকে বিশ্লেষণ করবেন। আমার সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, একই সাথে তিনি শিক্ষকতা করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা অপেক্ষা করছি ডক্টর AKM ওয়ারেসুর করিমের জন্য, যিনি একই সাথে অর্থনীতিবিদ এবং অধ্যাপক অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমরা তার জন্য অপেক্ষা করছি। এখন আমি যদি একটু ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছ থেকে যদি বিশ্লেষণটাই জানতে চাই, অর্থনীতি চাপে আছে, সেটি আজকে অর্থমন্ত্রী নিজের বাজেট বক্তৃতায় বলেছেন, এবং তিনি একথাও বলেছেন যে আমরা এমন এক ধরনের অর্থনীতি বুঝে পেয়েছি যেটি বিগত একটি সরকারের আমলে কিছুটা আসলে কি বলবো, ভিত্তিটা দুর্বল হয়ে গিয়েছিল, এবং সেই বিপদ থেকে অর্থনীতিকে তুলে ধরাটা জরুরি। যদি তাই হয়ে থাকে তাহলে এত বড় বাজেট দেওয়ার দরকার আসলে ছিল কিনা, নাকি আমরা কিছুটা উচ্চাভিলাষী না হলেও পারতাম? জি, ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সবাই যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনার কথার মধ্যেই কিন্তু কিছুটা উত্তর আছে যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বাজেট আলোচনায় বলেছেন যে আমরা চাপে আছি। তো এই মুহূর্তে সরকারের সামনে চ্যালেঞ্জ দুটো। একটা হচ্ছে এই চাপে থাকা অর্থনীতিকে তুলে আনা, এবং চাপের যে অর্থনীতি এটা কিন্তু হুট করে আসে নাই, যেটা 1 মাস বা 2 মাস আগে হয়েছে। আমাদের অর্থনীতি কিন্তু গত আমি বলবো 10-15 বছর ধরেই চাপে আছে। বিষয়টা এরকম না যে হুট করে চাপের মধ্যে পড়ে গিয়েছি। তো অর্থনীতি চাপে মানে মানুষ চাপে থাকা, তো সেই চাপ থেকেও মানুষকে বের করে আনতে হবে। পাশাপাশি আপনার ইকোনমিকে রিকনস্ট্রাক্ট করতে হবে, পুনর্গঠন করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে এবারে বাজেটটা চমৎকার হয়েছে। যদি তাই হয়ে থাকে, আপনার কাছে কি মনে হয় কিনা যে সরকার অনেক বেশি লোড বা দায়িত্ব নিয়ে নিচ্ছে? সরকারের দায়িত্ব নিবে সেটি অনেক বিষয় না, কিন্তু আমার অর্থ পাচার থামাতে হবে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, মূল্যস্ফীতি কমাতে হবে। যদিও বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয়ের কারণে আসলে মূল্যস্ফীতি 7.5% নামানো যাবে কিনা না, সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু চলে এসেছে। বিনিয়োগ বাড়াতে হবে, শৃঙ্খলা ফেরাতে হবে, সবাইকে খুশি করতে হবে, এবং দরিদ্র মানুষ তাদেরকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় তাদেরকেও সাপোর্ট দিতে হবে। অনেক বেশি চাপ হয়ে গেল না? না, মানে রাজনীতি এবং অর্থনীতি তো চাপের বিষয়। আপনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন, আমাদের মতো দেশের যেখানে নানা ধরনের সংকট আছে, আপনার আরেকটা কথা আপনি হয়তো বলেন নাই যে স্বচ্ছতার একটা বিষয় আছে। গোটা বাজেটটা যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, আমাদের দেশে বাজেটগুলো আসলে সফল হয় না। কারণ হয় যে আপনি যেটা বললেন উচ্চবিলাসী একটা বাজেট আমাদের সরকারগুলো দেয়, যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন তখন নানা ধরনের সমস্যা থেকে এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম। এর কারণে কিন্তু আমাদের অনেক উচ্চবিলাসী পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। তো সেই জায়গায় আমি যেটা বলবো যে বাজেটটা খুব বেশি উচ্চবিলাসী না, কারণ এটা দরকার ছিল। কারণ আপনি দেখবেন এইবারে বাজেটটা খুবই জনবান্ধব হয়েছে। জনবান্ধব এই অর্থে যার যেটা প্রয়োজন মোটামুটি সরকার বলার চেষ্টা করেছে, বা অর্থমন্ত্রী বলার চেষ্টা করেছে। ধরেন ব্যবসায়ীদের কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরির কিন্তু অনেক পরিকল্পনা আছে। পার্টিকুলারলি আপনার আইসিটি খাতে বা অন্যান্য খাতে, যে আমি যেটা শুনেছি যে নতুন যারা ইনোভেশন করবেন বা ইনোভেটিভ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন, তাদের জন্য সরকারের একটা বিশেষ বরাদ্দ থাকছে। আবার ধরেন
ধরেন এই বরাদ্দটা তরুণদের আগ্রহী করবে, যারা তরুণ উদ্যোক্তা হিসাবে বিজনেসে আসতে চান বা ব্যবসায় আসতে চান। আবার পাশাপাশি যিনি 65 বছর হয়ে গিয়েছেন তিনি রেলে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবেন, মেট্রোতে 25% ছাড় পাবেন। মানে উনি তো পেনশনে চলে গেছেন, ওনার তো আসলে আয়ের সুযোগ নেই, কিন্তু ওনাকে সরকার কিন্তু কিছু সুবিধা দিচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের দিকে দেখেন, হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে, কিডনি ডায়ালিসিসের ফিল্টারের আমদানি শুল্ক কমানো হয়েছে, ক্যান্সারের ওষুধ তৈরির কাঁচামাল আমদানির উপর শুল্ক সম্ভবত প্রত্যাহার করা হয়েছে। এছাড়া যে ওষুধের যে আরও অন্যান্য কিছু ওষুধ আছে যার কাঁচামাল আমদানির উপর করা হয়েছে, মানে শুল্ক কমানো হয়েছে। তো আমার কাছে মোটা দাগে রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বাজেটে মূলত আপনি যে সার্ভিস নেবেন, আপনি যেই সার্ভিসই নেন, আগে আমাদের দেশে একটা প্রবণতা ছিল আপনি সার্ভিসও নেবেন পাশাপাশি আপনাকে কর দিতে হবে। সিমের 300 টাকার একটা কর ছিল, সেটা কিন্তু এবার প্রত্যাহার করা হয়েছে। যে আপনি সেবা কিনছেন, ঠিক আছে, আপনি পার মিনিটের প্রাইস বা অন্যান্য কিছুর জন্য অর্থ আপনাকে অবশ্যই দিতে হবে, কিন্তু আপনি যে সিমটা কিনছেন এর জন্য ক্রেতা হিসেবে আপনাকে কর দিতে হয়। এখন বিক্রেতাদের কাছ থেকে তো সরকার ভ্যাট নেয়, কিন্তু ক্রেতাদের কাছ থেকে কেন নেবে? তো যেটা বলা হচ্ছে এইটা প্রত্যাহার করাতে হয়তো বা 1200 কোটি টাকা সরকারের লস হবে, আয় কমে যাবে। কিন্তু যখন আপনার মোবাইল পেনিট্রেশন বাড়বে বা ইন্টারনেট পেনিট্রেশন বাড়বে, কারণ এখন সবাই সিমে কিন্তু মোবাইলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করে, এখন প্রথমত আপনার এগুলার পেনিট্রেশন বাড়লে কিন্তু আপনার আয় বেড়ে যাবে, আপনি ভ্যাট পাবেন ওখান থেকে, আপনি আরও নানা ধরনের কর পাবেন। পাশাপাশি টেকনোলজি ছড়িয়ে পড়বে, বাংলাদেশের মানুষের হাতে হাতে যদি ইন্টারনেট পৌঁছে যায়, সেটা মোবাইলের মাধ্যমে হোক বা ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমেই হোক, যেইভাবে হোক, ইন্টারনেট যদি পৌঁছে যায় তাহলে প্রযুক্তির সুবিধাটা আমরা নিতে পারবো, যেটা সরকার বলছে যে টেকনোলজির সুবিধা তারা চতুর্দিকে ছড়িয়ে দিতে চান। এটা একটা দিক গেল। আবার ধরেন যে এই যে যারা ফ্ল্যাট কিনবেন তাদেরকেও একটা সুবিধা দেওয়া হয়েছে যে প্রাইস বলতে যেটা ক্রয় মূল্য সেটাই দেখাইতে হবে দলিলে, এটা আসলে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তো আমার কাছে মনে হচ্ছে এখন আপনি সমালোচনা খাতিরের বলতে পারেন যে সবাইকে খুশি করার চেষ্টা করা হয়েছে, যারা সরকারের থাকবেন, দায়িত্ব পরিচালনা করবেন, তাদের কাজই তো হচ্ছে যার যেটা চাহিদা নিয়মের মধ্য থেকে, সামর্থ্যের মধ্য থেকে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র তো ফেসিলিটেটরের ভূমিকা পালন করবে, রাষ্ট্র আপনার টুটি চেপে ধরার জন্য তো ভূমিকা পালন করবে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাজেটটা যথেষ্ট ভালো, জনবান্ধব, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একটা ভিশন আছে বাংলাদেশকে নিয়ে, উনি আগামী 5 বছর পরে বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চান, আমার মনে হয় যে তার কিছুটা প্রতিফলন আমরা এই বাজেটে দেখতে পেয়েছি, পরবর্তী বাজেটে আরও দেখতে পাবো। আপনার কাছ থেকে আমরা আপনার বিশ্লেষণটি শুনলাম। এরই ভিতরে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর এ কে এম ওয়ারেসুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক এবং একই সাথে তিনি অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ওয়ারেসুল করিম। আমরা ডক্টর মারুফ মল্লিকের বিশ্লেষণ শুনছিলাম এবং তিনি বলছেন যে এটি একটি জনবান্ধব বাজেট হয়েছে, কিছুটা উচ্চাভিলাষী হলেও সরকার যেহেতু সবার পারপাস সার্ভ করার চেষ্টা করেছে সে কারণে বাজেটটি ভালো হয়েছে। আমি একটা প্রশ্ন ওনাকে করছিলাম যে অর্থনীতি তো চাপে আছে, অর্থনীতি চাপে থাকলে যে বিপদ হয় এবং সেই বিপদটা কিন্তু সবসময় দরিদ্র মানুষেরই সবচেয়ে বেশি হয়। তো উচ্চাভিলাষী বাজেট দিয়ে আসলে কতটা জনবান্ধব বাজেট হলো সেটিও আপনার কাছে জানতে চাই। একই সাথে আপনাকে বলতে চাই, বিরোধী দল কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া জানিয়েছে যে এটি আসলে গরিবদের জন্য খুব সুখকর বাজেট হয়নি। আপনার বিশ্লেষণ কি বলে? থ্যাংক ইউ। যমুনা টেলিভিশনের ভিউয়ার্সদের শুভেচ্ছা। আমার মনে হয় বাজেটটা অতি উচ্চাভিলাষী, অনেক বড়, রেকর্ড তো জানতে পারছেন, আমাদের এখানে রেকর্ড হবে, এভরি ইয়ার উইল বি রেকর্ড ইয়ার। কিন্তু বাজেটে গরিবের জন্য খুব বেশি মানে প্রোটেকশন নেই। আছে সোশ্যাল সেফটি নেটে কিছু মানে কার্ডের ব্যাপার আছে। আপনি দেখুন, মানে শুরুতে আমি একটা কথা বলতে চাই যে বাজেটের ফিলসফিতে আমাদের একটা ভুল আছে, আমাদের দেশের পারসেপশানে। আমরা মনে করি যে বড় বাজেট মানে বোধহয় সরকার খুব বেশি আমার বন্ধু হচ্ছে, বড় বাজেট মানে বড় এক্সপেন্ডিচার, তাই না? বাজেট তো স্টার্টস উইথ এক্সপেন্ডিচার। সো বিগ এক্সপেন্ডিচার মানে কি? সরকার তো নিজস্ব কোনো ইনকাম নেই, সরকার ইনকাম হচ্ছে রাজস্ব ইনকাম, মানে জনগণ যা দেবে, চাঁদা, ট্যাক্স, ভিএটি, শুল্ক, এগুলো। এখন আপনি আগে থেকে খরচ বেশি করবেন বলে প্ল্যান করলে আপনাকে অবশ্যই ড্র করতে হবে বেশি বেশি টাকা ট্যাক্স হিসেবে আনতে হবে। ট্যাক্স যদি আপনি বেশি আনতে চান তখনই রেজিস্ট্যান্সের মুখোমুখি হয় মানুষ, এবং ট্যাক্স কোনো গণতান্ত্রিক সরকার বা যারা পরবর্তী আবার নির্বাচনে আসবেন তারা সতর্ক থাকে। তারা চাইলেও আমরা বললেও ওনারা কিন্তু ধরুন 55% বা 45% ট্যাক্স বসাবেন না। সো তার মানে কি, সরকার এখানে দের ইজ এ মানে লিমিট টু হাউ মাচ ইউ ক্যান গো। আপনার হাত পা কিছুটা বাধা এবার ট্যাক্সিং। সো ট্যাক্সের মানে
রাউট, এই রাউটটা যখন আপনার এক্সস্টেড হয়ে যায় তখন আপনাকে হাত দিতে হয় বরোয়িং। বরোয়িং আপনি চাইলেই করতে পারেন না, বড় যত বেশি করতে থাকলে আপনার ক্রেডিট রেটিং খারাপ হয়ে যায়, আপনি রিপেমেন্টের প্রেশার বাড়ে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এবং তখন আপনি চাইলেও আবার একই রেটে বা কম সুদে আপনি ধার করতে পারেন না। কারণ বাংলাদেশ আপনারা জানেন যে একসময় 12.92% বন্ড ইল্ড হয়েছিল, এখন স্লাইটলি লোয়ার, স্টিল অ্যাবাভ 10। এখন বড়োইং যখন আপনার ওই রাস্তাটা যখন এক্সস্টেড হয়ে যায় তখন আপনি যেতে হয় প্রিন্টিং মানি ওর সেলিং অ্যাসেটস। তো বাংলাদেশে আনফর্চুনেটলি এখনও ফর্চুনেটলি এখনও আমরা অ্যাসেট সেল করতে হয় না, কিন্তু ফর এ ফ্যামিলি, ফর এ বিজনেস আপনাকে আর কোনো উপায় থাকে না, অর ইউ গো ব্যাংক্রাপ্ট। অ্যান্ড ব্যাংক্রাপ্সি স্টেট তো ইভেন এই আধুনিক যুগের কোনো স্টেট, সেই আমরা সোমালিয়ার সময় একটা দেখেছিলাম সেই প্রায় 40 বছর আগে, আর গত 2008-9 ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ওই যে পর্তুগাল, আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন, এই কয়েকটা দেশের কথা পিগস বলা হতো তখন। এনিওয়ে, সো ব্যাংক্রাপ্সি ইজ নট অ্যান অপশন। আমরা বলি না যে লুজিং ইজ নট অ্যান অপশন। সো আপনাকে সামহাউ ফ্লোট করতে হবে। সেজন্য বলছি যে এক্সপেন্ডিচার বাড়ানোর সময় ভালো গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট ইজ অলওয়েজ কশিয়াস যে আমি এক্সপেন্ডিচার ফিনান্স করবো কোত্থেকে, তাই না? তো তার মানে আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে। আমি এক্ষেত্রে মার্গারেট থ্যাচার উনি তো ভেরি সাকসেসফুল প্রাইম মিনিস্টার ছিলেন, যদিও রক্ষণশীল, তা আমাদের দেশের রক্ষণশীলতা খুব বেশি পপুলার না, আমরা মোর লেবার পার্টিকে সাপোর্ট করতাম। উনি একটা কথা বলেছেন যে আমি আমার ফ্যামিলি যেভাবে চালাই ঠিক গভর্নমেন্টটাকেও সেভাবে চালাই। ফ্যামিলি যেমনি, আমি ইনকাম কম হলে আমি খরচ কম করি। আর বাংলাদেশের ইনকাম এনবিআর দেখুন এ পর্যন্ত কখনো 4 লক্ষ কোটি টাকা উঠাতে পারে নাই। দেন এনটিআর একটা আছে, নন ট্যাক্স রেভিনিউ, যেমন ট্যাক্সের বাইরে। এখন বাংলাদেশ ব্যাংকের গত বছর, এর আগের বছর প্রফিট হয়েছিল 22,000 কোটি, এর আগের বছর হয়েছিল 15,000 কোটি। তো এগুলো কিন্তু কিছুটা সাপ্লাই দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক বা কয়েকটা স্বায়ত্তশাসিত সংস্থা, যে আমরা এসওই যাদের বলি, স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, এই এসওইগুলোর প্রফিট কয়েকটা প্রফিটেবল আছে। এই প্রফিটগুলোকে আপনি, যেমন বিমানও মাঝে মাঝে অন পেপার প্রফিট করে, যদিও সেই প্রফিট নিয়ে আমাদের কোশ্চেন আছে, ডক্টর মল্লিক বলবেন যে স্বীকার করবেন যে ইফ ইউ অ্যাপ্লাই অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং তাহলে মনে হবে যে না, কোনো প্রফিটই হচ্ছে না। যেমন আপনি এই যে আমাদের ধরুন পদ্মা ব্রিজের কথা মাঝে মাঝে নিউজে দেখি যে এবছর 700 কোটি টাকা রেজ করেছে, 365 দিনে অন অ্যাভারেজ যদি আপনি 2 কোটি করে করেন, যে 700 কোটি টাকা মনে হয় যে আরে এটা খুব ভালো ভেঞ্চার। কিন্তু আপনি যে ডেপ্রিসিয়েশনের দিকে যান, আমরা অ্যাকাউন্টিং যেভাবে করি, অ্যাসেটটা তো 60-70 বছর বেশি দিন থাকবে না, তাই না? লোহা লক্কর আছে, এখানে স্টিল আছে। এনিওয়ে, সো ওগুলো বাদও যদি দেন, অনেক ক্যাশ বেসিস কিছু সারপ্লাস এখানে আছে, এগুলো দিয়ে সরকার নন ট্যাক্স রেভিনিউ একটা জোগাড় করে। তো আমি ধরলাম যে সেগুলো যোগ করলে 5 লক্ষ কোটি টাকা হতে পারে চলতি বছর। এনবিআর থেকে ধরলাম 4 আর নন ট্যাক্স 5। তো 5-এর পর আগামী বছর খুব বেশি হলে 25% বাড়বে। 20% মানে বাড়ার কথা 10-11। বাংলাদেশের 5 বছরের রেকর্ড যেটা আনটিল 2024-25, সেখানে সরকারের নিজেরই অর্থ বিভাগের মধ্যমেয়াদী আউটলুকে সেখানে তারা বলেছে যে লাস্ট 5 ইয়ার্সের অ্যাভারেজ রেভিনিউ কালেকশন ইনক্রিজড বাই 10.5%, হুইচ ইজ এ পজিটিভ থিং। সো বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয় না, আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও কম, এগুলো বলে বাংলাদেশের ট্যাক্স পেয়ারদেরকে শেম দেওয়ার আমি ডক্টর ওয়ারাসুল করিম, আমি একটু আপনাকে থামাই, আপনাকে আমি একটা প্রশ্ন জুড়ে দিই। এই কারণে বাজেটটাতে নিয়ে আমাদের যে উদ্বেগ, সেটা হলো যে আপনি এত বড় না করে আরও যদি টলারেবল পর্যায়ে থাকতো, তাহলে ট্যাক্স 2-1 জায়গায় আপনি ট্যাক্স কমাতে পারতেন। এখন কিন্তু ট্যাক্স কমাতে পারেননি, কিছু ডিউটি কমেছে কয়েকটা আইটেমে, বাট নতুন নতুন জায়গা আবার ট্যাক্স। আমি সেই প্রসঙ্গে আপনার রাজস্ব বিদেশের বিষয়ে আমি আপনাকে আলাদা করেই প্রশ্ন করব, কিন্তু আমি একটু ফিলোসফিক্যাল কথা বললেন তো বাজেটের ফিলোসফি নিয়ে, আমার কাছে অবজারভেশনটা আপনারটা জানতে চাই। সেটা হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট, একটি নির্বাচিত সরকার নির্বাচনের পরে এসে একটি বাজেট দিল, এবং এসেই কিন্তু অর্থমন্ত্রী একদম তার বাজেট বক্তব্যের 4র্থ পৃষ্ঠায় যে মন্তব্যটি করেছেন সেটি আমি বলি। তিনি বলেছেন যে যেই ধরনের অর্থনৈতিক দুর্বল ভিত্তি পতিত সরকার করে গিয়েছে, সে কারণে আসলে রাজনৈতিক সংস্কার ছাড়া এই অর্থনীতিকে ঘুরে দাঁড়ানো সম্ভব না। এবং এর পরবর্তীতে যখন তিনি সংস্কারগুলোর কথা বললেন, তিনি একটি কথা জোর দিয়ে বলেছেন যে পাচার করা অর্থ হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে, অর্থাৎ বেশ কিছু সংস্কারের কমিটমেন্টও আছে। আমি প্রশ্নটা দুটি দিকে দেখতে চাই। পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এই যে বাজেট, এটিকে আসলে আপনি আগের তুলনায় কতটা পরিবর্তিত দেখেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কারের কমিটমেন্টগুলো করা হয়েছে বা তিনি সংশোধনগুলো করতে চান বলেছেন, আপনার কাছে কতটাকে এগুলো বাস্তবায়নযোগ্য মনে হয়? ওনাদের রেভিনিউ টার্গেট, কালেকশন টার্গেট এবং ট্যাক্স নেট বাড়ানোর যে ধরনের অ্যাম্বিশন করেছেন, এগুলো বাস্তবায়নযোগ্য, রিজনেবলি হয়তো টু অ্যান এক্সটেন্ট আমি বলবো যে এগুলো বাস্তবায়নযোগ্য। আমি ফেয়ারলি মনে করি না, ফেয়ারলি ইমপ্লিমেন্টেবল না। বাট
দ্য টাস্ক ইজ monumental in many cases. ফিলোসফির কথা আসুন, আমাদের এখানে ইনক্লুডিং আওয়ার টেলিভিশন চ্যানেলস, এই যে আপনার বন্ধুরা জার্নালিস্টরা, তারা একটা জিনিসের সাথে অভ্যস্ত, আমি পেপার পড়লে মনে হয় যে বেশি বড় বাজেট মানেই একটা জনবান্ধব সরকার। এখানে আমি একটা টোটালি 180 ডিগ্রি টার্ন নিতে বলি, আমি আমার অর্থনীতিবিদ বন্ধুদেরও বলি। আমি নিজে, যদি আপনি অর্থনীতিবিদ বলে পরিচয় করিয়ে দিয়েছেন, আমি বলতে চাই যে আমি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের একজন শিক্ষক, একজন ছাত্র, বাট অর্থনীতির একজন ছাত্র। আমরা সবাই অবজার্ভার। এখন এই সাইকে যদি আমরা চেঞ্জ না করি, যে যেখানে যেমন বুঝতে পেরেছেন, ধরুন আপনার বাচ্চা অসুস্থ, আপনি সেখানে সেলফি তুলছেন, তাই না? আপনার বাচ্চা পানিতে পড়ে কাতরাচ্ছে, আপনি সেখানে ভাবছেন যে সে খেলছে। বড় বাজেট ইজ এ বার্ডেন। সো বড় বাজেটের বিরুদ্ধে আমাদের পলিটিশিয়ানদের সহ, ইনক্লুডিং দ্য ওয়ান্স ইন দ্য গভর্নমেন্ট, অর্থমন্ত্রীকেও বলতে হবে যে না, বড় বাজেট আমি চাই না। বিকজ আমার ড্রিম হচ্ছে টু অফার ইউ ট্যাক্স কাটস। আমি আপনাকে ট্যাক্স কাট অফার করব। আজকে পারছি না, 3 বছর পর সেকেন্ড টাইমে আমরা আসি। ওয়ান ডে আই উড লাইক টু সি দ্য ইকোনমি টু এ লেভেল যেখানে এনাফ গ্রোথ হয়েছে, অনেক ট্যাক্স পেয়ার হয়েছে, অনেক হাজার হাজার কোম্পানি লিস্টেড হয়েছে, সো দ্যাট আই ক্যান অফার ইউ ট্যাক্স কাটস। ট্যাক্স কাটের দিকে যখন আপনি যেতে পারবেন, তখন আপনি আসলে জনবান্ধব একটা সরকার আপনি পরিচালনা করবেন। এখন আপনি বড় করছেন, যদি এমন হতো যে আমাদের গ্রোয়িং ফ্যামিলি, দেয়ার আর টাইমস যখন আপনাকে অনেক বেশি বড় করতে হয়, ফ্যামিলির ক্ষেত্রেও তাই। যখন আপনি আপনার সন্তান ধরুন মাঝখানে কয়েক বছর, সে ফ্রম দ্য এজ অফ 30 to 50 আপনি গ্রোয়িং ফ্যামিলি, দেন ফ্রম 65 আপনি আবার ডাউন সাইজ করবেন। এখন এই ফিলোসফিক্যাল একটা অ্যাটিটিউড, এই যে পারসেপশন যে 8 লক্ষ কোটি, শেখ হাসিনা এটা শুরু করেছিল। অথচ জিয়াউর রহমান সাহেবের সময় স্মল বাজেট ছিল, উনি 5,000 কোটি টাকার বাজেট উনি নিজে ব্রিফকেস নিয়ে একবার, কিন্তু উনি অ্যাজ সিএমএলএ উনি বাজেট অ্যানাউন্স করেছিলেন। তারপরে এম এন হুদা একবার করলেন, বাট জিয়াউর রহমান সাহেব নিজেও একবার করেছেন। আপনি দেখুন বেগম খালেদা জিয়ার সর্বশেষ বাজেটের আকার ছিল মাত্র 65,000 কোটি, কিন্তু সেটা তো 20 বছর আগে। তো 20 বছর আগে এখন 10 গুণ বেড়েছে। 6.5 65,000 কোটি টাইমস 10 ইজ 6.5 লক্ষ কোটি। আমাদের বাংলাদেশে গত 54 বছরে আমরা 1000 গুণ বাড়িয়েছে বাজেটের সাইজ। সেই অনুযায়ী কি আমাদের এক্সপেন্ডিচার, মানুষ, ইভেন ডলার, আই অ্যাকাউন্টেড ফর ডলার, যে ডলার এক্সচেঞ্জ রেটেও তাও 20 টাইমস হয়। ডলার দিয়ে ভাগ দিয়েছি, তারপর আবার জনসংখ্যা দিয়ে ভাগ দিয়েছি, তাও 20 গুণ বেড়েছে, বাড়তে পারে। আমাদের যদি ওই যে বললাম লো ট্যাক্সে, কারণ ইউকে অনেক বেশি ট্যাক্স কালেক্ট করে, ইউএস অনেক বেশি ট্যাক্স কালেক্ট করে, কিন্তু সেখানে ইফেক্টিভ ট্যাক্স আপনি পড়ে দেখুন, অ্যাপলের মতো সাম অফ দ্য মোস্ট প্রফিটেবল কোম্পানি, তাদের ইফেক্টিভ ট্যাক্স রেট হলো 13%, 11%। আপনার বড় আপনার বন্ধুবান্ধব যদি যারা আছেন বিদেশে, ডাক্তার, প্রফেসর, 11, 12, 13% তাদের ইফেক্টিভ ট্যাক্স। মার্জিনাল ট্যাক্স রেট হতো 30-25। এখন বাংলাদেশে আমরা তো ভিএটি দিচ্ছি 15, তারপর যে ইনকাম ট্যাক্স আবার দেই, তারপর আবার ডিউটি দেই, আবার সাপ্লিমেন্টারি ডিউটি, আমি যে জিনিস কিনছি সেটার উপর কিন্তু আমার যে সেলার, আমার যে ধরুন গাড়ি কিনতে চান আপনি, ফ্রিজ কিনতে চান, সে কিন্তু অনেকগুলো টাকা কিন্তু সরকারকে দিয়েছে। সরকারের যে এটা বাংলাদেশ, বর্তমান সরকারকে বলছি না, সব সরকারেরই এখানে ব্যাপক একটা কনসেপচুয়াল আছে, ক্লামজিনেস এবং কনসেপচুয়াল ফ্লো আছে। আমি মনে করি আমাদেরকে এই আওয়াজটা তুলতে হবে যে বড় বাজেট বড় ট্যাক্স, এবং বড় ট্যাক্স হচ্ছে ইটস এ জব কিলার। দ্য মোর ট্যাক্সেস, আপনার টাকা থেকে যত বেশি আমি রেখে দেবো, তত আপনি ইউল হ্যাভ লেস মানি টু স্পেন্ড অন ইউর চিলড্রেন, অন ইউর হাউসিং, অন ইউর জামা কাপড়, হলিডে, রিক্রিয়েশন। তাহলে ডিসপোজেবল ইনকাম যাতে লোকের হাতে থাকে, তখন আপনি তাকে দিয়ে বেশি ডিম যদি খাওয়াতে পারেন, চিজ কেনাতে পারেন, দুধ, কলা, ডিম, এগুলো যদি তাকে দিয়ে কেনাতে পারেন, সে যদি একটা বাসা ভাড়া করতে পারে, ফার্নিচার কিনতে পারে, তাহলে ফার্নিচারের দোকানে দেখুন আমাদের যে বিশাল, যে পুরো প্রগতি সরণিতে যে হাজার হাজার দোকান আছে, এদের কোথাও কেউ বিজ্ঞাপন দিয়ে এরা লোকজনকে ইন্টারভিউ নিয়ে চাকরি দেয়নি, কিন্তু এরা কিন্তু আমাদের বড় এমপ্লয়ার। এই পুরো রাস্তায় সরকারি অফিস কয়টা আছে? ওই একটা জোনাল একটা দেখবেন, একটা থানা আছে, ভাটারা থানা, তারপর গুলশান, 1-2টা পুলিশের জোন, 2-1টা ওয়াসার, বাকিটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই যে রিটেল যে সেক্টর, এখানে আমাদেরকে এমফাসাইজ করার জন্য আপনার ওই যে ফিলোসফিক্যাল একটা চেঞ্জ আনা দরকার। আচ্ছা, সরকারের কথা বলি, উনি যে বর্তমান বাজেটে যে ফিলোসফিক্যাল গোলগুলো লিখেছেন, আমি সাপোর্ট করি যে নিডস টু বি ডিরেগুলেশন। ওনারা বলেছেন যে কম, তো এখন তো খুব একটা ডিরেগুলেশন শুরু হয়েছে সেই 80s থেকে। আজকে 44-45 বছর ধরে আমরা ডিরেগুলেট করছি, আরও করা দরকার, এটা ঠিক। বরং যেটা দরকার, আমি প্লিজড যে খসরু ভাই, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক সংস্কার, কিন্তু কেন আমরা তাহলে সংস্কারের জন্য তো 18 মাস একটা সরকার কেঁদে আপনাদের কাছে, এবং এরপরে এনসিপির ছেলেগুলো, ওদের তো রাজনীতি করার দরকার নেই,
ওদের সংস্কারের দায়িত্ব যদি বর্তমান ক্ষমতাসীন সরকার নিয়ে নেয়, যে ইউ জাস্ট গো হোম, তোমরা কী কী চাও বলো, আমাদের 31 দফা যা আছে, এ তো ওনারা তো ক্লেমই করছেন যে বিএনপির 31 দফা আর তোমাদের 9 দফা প্রায় সমান, মানে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া। সেই দফাগুলো কোথায় আজকে? আপনি দেখুন ইভেন কোর্টে বিচার বিভাগের, আমি আর সমনষ্ট করতে চাই না আপনার, যে সংস্কারের বড় মানে ক্রিটিক্যাল রিফর্মগুলো, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, দুদক, এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট, নিউট্রাল এবং অ্যাকাউন্টেবল করার কোনো স্ট্র্যাটেজি পুরো বক্তৃতায় নেই। আপনি দেখেননি। আবারও স্বাগত, দেখছেন রাজনীতি। আমাদের সাথে আছেন দুজন শিক্ষক এবং বিশ্লেষক। আমরা তাদের কাছ থেকে বাজেটের বিশ্লেষণ জানছিলাম। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে আরেকবার আসতে চাই। যখনই আমরা দেখি সামাজিক সুরক্ষা খাতে বিশাল বরাদ্দ, এবং সেই সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ নির্বাচনের যখন বিএনপি প্রচারণা শুরু করেছে বা তারেক রহমান যখন দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হবার আগে, তখনও কিন্তু তিনি এই কথাগুলো বারবার বলেছিলেন যে তিনি সামাজিক সুরক্ষা খাতে বড় বরাদ্দ নিয়ে ভাবছেন বা বড় কার্যকর করা নিয়ে ভাবছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা শুনতে পাচ্ছি প্রবাসী কার্ড চালু হবে, হেলথ কার্ড চালু হবে সমস্ত নাগরিকদের জন্য। এক ধরনের সুরক্ষার কথা বলা হয়েছে। ধর্মীয় উপাসনালয়ের যারা কর্মী তাদের জন্য ভাতা রাখা হয়েছে, শ্রমিকদের জন্য ভাতা রাখা হয়েছে। এগুলো সামাজিক সুরক্ষা খাতে তারা সাপোর্টটা দিতে চান এবং সেজন্য প্রায় 1,45,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটি রেকর্ড। প্রশ্নটা এখানে না, যখনই আমরা দেখি যে এই ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বড় বরাদ্দ হয়, তখনই ডক্টর ওয়ারেসুল করিম যেটি বলছিলেন যে সরকার তাহলে তার আয় নিয়ে আসলে খুব একটা চিন্তিত না, সাধারণ মানুষকে আগে থেকে আসলে সাপোর্টটি দিতে হবে। রাজস্ব নিয়ে প্রশ্নটি করছিলাম যে প্রত্যেক বছর রাজস্ব খাতে যখন লক্ষ্যটি দিয়ে দেওয়া হয়, এনবিআর দীর্ঘশ্বাস ফেলে। এনবিআর চেয়ারম্যান যখন এই স্টুডিওতে এসেছেন, তিনিও দীর্ঘশ্বাস ফেলে বলেছেন যে তিনি আসলে কিছুটা ভারমুক্ত হতে পারছেন না আসলে, বরং তার ভার বাড়ছে। প্রান্তিক মানুষকে ট্যাক্সের আওতায় আনা হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কর দিতে হবে, আর অনেক ধরনের সমস্ত মানুষকে করের আওতায় আনতে ব্যাংক অ্যাকাউন্টে টিন নাম্বার, ব্যবসায়ীদের জন্য বিন নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে। আমরা রাজস্ব আদায়ের যদি মানসিকতাই রাজনৈতিকভাবে কমিটেড হয়ে পরিবর্তন করতে না পারি, শুধুমাত্র দায়িত্ব চাপিয়ে দিয়ে কি আসলে রাজস্ব আদায় সম্ভব বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। এটা আপনি যেভাবে ঠিক ব্যাখ্যা করলেন যে দায়িত্ব চাপিয়ে দেয়া না, মানে সরকারকে তো পলিসি তৈরি করতে হবে। স্যার যেটা বলছিলেন যে আমি যে এত অর্থ ব্যয় করবো, আয় করবো কোত্থেকে, তাহলে আপনাকে তো আয়ের রাস্তা খুঁজে বের করতে হবে। তো অবশ্যই এখানে রাজস্ব সংগ্রহ একটা আয়ের অন্যতম উৎস আমাদের এখানে। আর যেটা মূলত আপনি যে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্টেটগুলোতে আছে, ওখানে দেখবেন সবাইকে কিন্তু ট্যাক্স দেওয়া লাগে। আমি যেই দেশে থাকি বা যেখান থেকে এসেছি, সেইখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান তাকে ট্যাক্স দিতে হয়। ওখানকার ফিলোসফি হচ্ছে হয় তুমি ট্যাক্স দিবা, নতুবা তুমি সরকারের কাছ থেকে বেনিফিট নিবা। তো আমার কাছে মনে হচ্ছে যে সেই জায়গা থেকে যে করের আওতা যদি বাড়ানো হয়, আপনি যেমনটা বলছিলেন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী যারা আছে তাদেরকে তো অবশ্যই কর দিতে হবে। আপনি ব্যবসা করবেন একটা দেশের মধ্যে, সেটা কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আপনি তো বিনা ট্যাক্সে ব্যবসা করবেন, সরকারকে কোনো বেনিফিট দিবেন না, কিন্তু আপনি তো আসলে সুযোগ সুবিধা নিচ্ছেন রাষ্ট্রে। আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, গ্যাস ব্যবহার করছেন, আপনি অবকাঠামো ব্যবহার করছেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো কারেন্টের ইলেকট্রিসিটির বিল দিচ্ছি বা গ্যাসের বিল দিচ্ছি, সেটা আপনি দিচ্ছেন, কিন্তু সেই বিলটা দেওয়ার বিনিময়ে আপনি যে বিজনেস করছেন এবং সেখান থেকে যে প্রফিটটা ম্যাক্সিমাইজ করছেন, সেটা তো আসলে খুব আপনি ট্যাক্স দিচ্ছেন না। তো সেই জায়গায় আমার মনে হয় যে করের আওতা বাড়িয়ে, পাশাপাশি আরেকটা জিনিস, আপনার যদি কর বেড়ে যায় তাহলে তো আপনারও ব্যয় বেড়ে যাবে। সেক্ষেত্রে কী হবে? স্যার যেটা বলছিলেন যে ডিম, চিজ, কলা, টিভি মানুষকে কেনার সুযোগ দেওয়া উচিত। আপনি দেখেন এই বাজেটে কিন্তু 60টি নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যদ্রব্যের দাম কমানো হয়েছে, যে চাল, ডাল, তেল সহ। এখানে আমি দেখতে পাচ্ছি যে এইসব যে নিত্য প্রয়োজনীয় পণ্যের 5 থেকে 1% কর কমিয়ে 0.5% করা হয়েছে। এবং পাশাপাশি আপনি দেখবেন, আমি এর আগেরবার যেটা বলছিলাম যে মেডিসিন বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টেরও ট্যাক্স কমানো হচ্ছে। তো সেই জায়গায় তো আমি মনে করি যে বাজেট বাস্তবায়ন অবশ্যই চ্যালেঞ্জিং। আপনি যখন রাষ্ট্র পরিচালনায় যাবেন, শুধু বাজেট বাস্তবায়ন না, রাষ্ট্র পরিচালনাও আমাদের মতো একটা দেশের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ আপনি যেটা বলছিলেন যে এই বাজেট একটা উৎসবের বিষয়ে পরিণত হয়েছে। কেন? কারণ আপনাকেও বাজেট দেওয়ার আগে চিন্তা করতে হয়েছে যে আমার কি খরচ বেড়ে যাবে কিনা, বা কোন কোন জায়গায় আমি সুবিধা পাবো। ধরেন আপনার ছেলে মেয়ে স্কুলে যায়, এখন আপনাকে মাথায় রাখতে হবে যে শিক্ষায় কর বাড়লো, বরাদ্দ বাড়লো কিনা, এডুকেশনাল ইকুইপমেন্টের বই, পুস্তক, এগুলোর দাম বাড়লো কিনা। উন্নত বিশ্বে তো সেটা নিয়ে খুব একটা ভাবতে হয় না, কারণ তাদের রাষ্ট্র সবাইকে কর দিতে হয়, এবং যে
এই ব্যয় বহন করতে পারবে না, সরকার তাকে সেই সুবিধা দেয়। এবং সেই জায়গা থেকে তো সোশ্যাল সেফটি নেটের আওতা বাড়ানো হচ্ছে। এক সময় তো আমাদের দেশে সোশ্যাল সেফটি নেটের ধারণা খুব বেশি প্রচলিত ছিল না যে আপনি হেলথ কার্ড পাবেন বা ফার্মার্স কার্ড পাবেন। আমি তো মনে করি এবারে বাজেটে যেটা খুব একটা হাস্যরস হয়েছিল, বাংলাদেশ সরকার কিছুদিন আগে বর্তমান সরকার বলেছে ফিউয়েল কার্ড চালু করবে। আমি মনে করি অবশ্যই এটা চালু করা উচিত। এবং আমি মনে করি ফিউয়েলের ক্যাটাগরিক্যালি দাম নির্ধারণ করা উচিত। যে ব্যক্তিগত গাড়ি পরিচালনা করবে সে এক ধরনের দাম দিবে, কৃষিতে আপনি ভর্তুকি দিবেন, গণপরিবহনে আপনি ভর্তুকি দিতে পারেন, কিন্তু যারা মোটরসাইকেল চালায় তাকে আপনি বেশি দামে তেল বিক্রি করেন না, সমস্যা নেই তো। যার গাড়ি কেনার 2 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য আছে সে বেশি দামে তেল কিনবে, আমি তো সমস্যা দেখি না। ওকে, আমরা একটু বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ডক্টর ওয়ারেসুল করিম আপনার কাছে আসতে চাই। ব্যবসায়ীদের সাথে আপনাদের সাথে আলোচনার আগে আমাদের কথা হচ্ছিল, আমরা প্রতিক্রিয়া জানছিলাম। একটি বিষয় মনে হচ্ছে যে ব্যবসায়ীরা কিছুটা মিক্সড মেসেজ পাচ্ছেন এই বাজেটের পর থেকে। কেন? তারা একদিকে দেখছেন যে সরকার কি বলবো বিনিয়ন্ত্রণকরণের কথা বলছে, ডিরেগুলেশনের কথা বলছে, অন্যদিকে সরকার বলছে বা এনবিআর বলছে যে রাজস্বের যে কর ছাড় বা প্রণোদনার পরিধি সেগুলো আস্তে আস্তে আসলে আরও কমিয়ে আনা হবে, কারণ এনবিআরকে রাজস্ব বাড়াতে হবে। নতুন উদ্যোক্তাদের জন্য কিছুটা সুবিধা রাখা হয়েছে, কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্টের এক ধরনের ক্রাইসিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার আসার আগে থেকেই। দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সংসদে বলেছেন যে কেউ যদি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারে 1.5% তিনি কমিশন দিতে রাজি, কারণ ওই ইনভেস্টমেন্টটা আসলে তার মানে আমাদের দরকার। কিন্তু সার্বিক যে বাজেটের পরে আপনি আসলে বিনিয়োগের কতটা সহায়ক পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পান, কনসিডারিং দ্য ফ্যাক্ট পলিটিক্যাল কমিটমেন্টেরও দরকার আছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে? তবে বিনিয়োগের জন্য সবচেয়ে বড় দুটা ক্রাইটেরিয়া, দুটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে বিনিয়োগের উপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, শুনতে পাচ্ছেন? জি। ROI। আর সেকেন্ড হচ্ছে সেফটি, সিকিউরিটি অফ ইউর অরিজিনাল ক্যাপিটাল। ধরুন আমি এক কোটি ডলার আনবো, বাংলাদেশে আমাকে রিটার্নটা কত? বাংলাদেশে মানে বাংলাদেশ কিন্তু সস্তা দেশ না, নো লঙ্গার। শুধু লেবারটা একটু কোনো কোনো জায়গায় সস্তা, কিন্তু রেন্ট ইজ এক্সঅরবিটেন্টলি হাই। এই যে আপনি মানে কস্ট অফ ডুইং বিজনেস, দেন আপনি পুরো টাকা তো আর বিদেশ থেকে এনে করবেন। আপনি এখানে ইনিশিয়ালি ইউ কাম হিয়ার, ইউ সেট আপ এ বিজনেস, দেন ইউ বড়ো লোকালি, আপনি লোকালি বড় করবেন। যেমন আমরা যদি বিদেশে ইনভেস্ট করি, আমরা সেখানে গিয়ে ব্যবসা করি, সেখান থেকে বড় করতে গেলে সেখানে ঋণের মানে দ্য কস্ট অফ বরোয়িং বা ডেট সার্ভিসিং ইজ ভেরি হাই। আগে 6-9 ছিল, এখন 6 হয়েছে 10, মানে পলিসি রেট তো এখন 10%। তাহলে লেন্ডিং রেট কত হওয়া দরকার ছিল? 9 থেকে 13, কিন্তু সেটা 16, 17, 18 হয়ে গেছে। দেন পোর্টের ডিউটি বেড়েছে, পোর্টে কনজেশন বেড়েছে, রাস্তাঘাটের কনজেশন বেড়েছে, পলিউশন বেড়েছে। যিনি বিনিয়োগ করতে আসবেন তিনি আবার টাকা নেয়ার সময় লট অফ রেস্ট্রিকশনস। আমাদের কিন্তু খেয়াল করবেন যে কিছুদিন আগে লিন্ডে নামে একটা কোম্পানি, যেটা আগে BOC ছিল, বাংলাদেশ অক্সিজেন, বা এর আগে ছিল ব্রিটিশ অক্সিজেন, তারা একটা বিরাট পোর্শন বিক্রি করে তারা একসাথে বোধহয় প্রায় কয়েক হাজার %, 11,000% ডিভিডেন্ড দিয়েছে। মানে মূল উদ্দেশ্যটা ছিল নিজেদের টাকা নিজেদেরকে দেয়া, সো দ্যাট দে ক্যান টেক দ্য মানি। এবং তারা অনেক তদবির করতে হয়েছে ওই সময়, কারণ ফরেন কারেন্সি রেস্ট্রিকশন ছিল, যে তাদের টাকাটা নেয়া। এখন ডলার বাংলাদেশে যে মানে যদিও এখন আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে, কিন্তু ডলার আপনি একটা চেষ্টা করে দেখুন আপনার ছোটো ভাইয়ের জন্য টিউশন ফি পাঠাতে বিদেশে, কী পরিমাণ মানে রেস্ট্রিকশন, বাংলাদেশ ব্যাংক কী পরিমাণ সেখানে ব্যুরোক্রেটিক ইয়েতে। সো টাকা ফেরত নেওয়ার একটা রিস্ক আছে। তারপরে বাংলাদেশের যে তার যে এমপ্লয়িরা থাকবে, এখানে হেলথ কেয়ার কোয়ালিটি খুবই খারাপ আমাদের দেশে। আমরা নিজেরাই আমাদের দেশ থেকে অন্য দেশে গিয়ে চিকিৎসা করাই, তাই না? এডুকেশন, আপনি যাদের বাচ্চারা আসবে এখানে, যে শ্রমিকরা কাজ করবে, তারা কোনো চাইনিজকে আপনি দেখেন তার বাচ্চা কাজ, এখানে কত চাইনিজ শ্রমিক কাজ করে, কিন্তু কেউ ফ্যামিলি আনে না, কারণ এখানে স্কুল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, কোনো থাকার জায়গা নেই, পানি আপনি মানে ওয়াটার ইজ পলিউটেড, এয়ার ইজ পলিউটেড, রাস্তাঘাটে আপনি খেয়াল করুন ওয়ার্ল্ডস মানে সেকেন্ড সামটাইমস আমরা চ্যাম্পিয়ন হই ইন এয়ার পলিউশন। এখন বিনিয়োগের জন্য ওনার যেটা দরকার ছিল, অ্যাগেন এটাও কিন্তু বিরোধী দলের বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমরা বলার চেষ্টা করেছি যে আওয়ার গোল শুড বি টু গো ফর এ ভেরি লো, শুধু লো না, আমি প্রস্তাব করেছিলাম যে 19%, ডক্টর মল্লিক, যে 19% আই নো নট ইজি, কিন্তু এখন যদি আপনি 2% করে কমাতে থাকেন, একসময় আপনি 19 না পারেন 21, 25, এখানে একটা গিয়ে আপনি থাকবেন। এখন আপনি কত ট্যাক্স করেন? এই যে আপনাদের পাশেই গ্রামীণ ফোন, সে ট্যাক্স পে করে 45%। তারপর সে যে জিনিসগুলো কিনে, ইকুইপমেন্ট কিনে, সে তো 45 তো তার প্রফিটের উপর পড়ে, আর তার বাকি যে ইনপুটের উপর তার যে কর্মচারী বেতন দেয়, সে বেতনের থেকে আপনি ট্যাক্স নিয়ে যাচ্ছেন আরও 35%। এখন 30, সামনে 35 হবে। তাহলে আমার
কর্মচারীরা তার বেতনের উপর ট্যাক্স দেয়, আমি যে ইকুইপমেন্ট আনি সেটার উপর আমি ডিউটি দেই, সেটার উপর আমি কাস্টমস, কোনো আইটেমের উপর 67% ডিউটি ছিল। এখন এবার কয়েকটা অবশ্য কমিয়েছে, উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট, সরকার কয়েকটা জায়গায় অন্তত রেসপন্ড করেছে যে ডিউটি কমানো। কিন্তু সো ডিউটি কমালে আবার যে ডিউটি টোটাল কালেকশন তো কমবে। সরকারকে বুঝতেই হবে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি না বাড়ে, লোকজন যদি মানে উনি একা কজনকে চাকরি দেবেন, এটা ওই যে স্মল বিজনেসেস, দোকানগুলো, কারখানা বন্ধ হচ্ছে, এটা তো কোনো বিরোধী দল করছে না বা আওয়ামী লীগও করে যাচ্ছে না। গার্মেন্টস কারখানাগুলোকে কীভাবে চালু করা যায়, এগেইন তাদের একটাই কথা, বিদ্যুতের দাম, আপনি শুধু বিদ্যুৎ সাপ্লাই ডিসরাপ্টেড না, মানে সরকার ব্যাপারটা বুঝতে কষ্ট কোথায়, আই ডোন্ট নো উইচ পার্ট অফ ইট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সাপ্লাই তো ডিসরাপ্টেড আছেই তোহিদ, সাথে আবার বিদ্যুতের দাম বেশি। আপনি 75 ইউনিট, তো কোনো কারখানা 75 ইউনিট তাদের জন্য অপ্রাসঙ্গিক। 75 ইউনিট হচ্ছে যে একটা স্মল ফ্যামিলি, হয়তো বস্তিতে একটা দুটো কানেকশন আছে, 75 ইউনিটের জন্য কম, বুঝলাম এটা গরিবদের জন্য আপনি করেছেন, কিন্তু বিজনেসগুলো তাদের ভেরি হাই রেটে অলরেডি পে করতে হয়। আপনি আপনার অফিসে দেখুন, এয়ার কন্ডিশনার করে চালাতে হয় ইত্যাদি। সো কোশ্চেন হলো, আমরা এখন বিদ্যুৎ আমরা কী করবো, বিদ্যুতে ভর্তুকি দিয়ে যাব? প্রায় এক বছর 76,000 76,000 কোটি টাকা আমরা কোনো বছর ভর্তুকি দিচ্ছি। আমি সেদিন দেখলাম যে গত 15 বছর প্রায় 2.5 লক্ষ কোটি টাকা শুধু পিডিবিতেই আমাদের ভর্তুকি গিয়েছে। তো ভর্তুকি মানে কি, এ টাকা কিন্তু খরচ হয়ে গেছে, খরচ কোথাও বাকি নেই। সে হয়তো কারো পেমেন্ট বাকি রেখেছে, বিদ্যুৎ বিভাগ পিডিবি ইয়েকে, পেট্রোবাংলাকে দেনা আছে, সরকার পিডিবিকে দেনা আছে, আর এগুলো তো যোগ করলে তহিদ, যোগ করলে তো জিরো সাম গেইন। ধরুন যমুনা গ্রুপের একটা অঙ্গ সংগঠন না যমুনা টিভি, যমুনা টিভি, যমুনা গ্রুপকে টাকা দেওয়া আছে, মানে আপনাদের একজনের রিসিভেবল আরেকজনের পেয়েবল, আপনার যেটা দায় সেটা আমার অ্যাসেট। কিন্তু আমি আর আপনি যদি একটা ইকোনমিক এন্টিটি হয়ে যাই, তাই না, শোটা শেষ হলে যদি আমরা বলি যে আমরা উই ওন দ্য সেম বিজনেস, তাহলে এটা কিন্তু এগুলো জিরো সাম গেম। এখানে অনেক শুভঙ্কর ফাঁকি আছে, আমি একটা না বললেই না, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এই যে 16 থেকে 18 লক্ষ যে কর্মচারী, ওনাদের বেতনের উপর কিন্তু একটা ট্যাক্স কাটা হয়। ইভেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর, যেগুলো সরকার, ধরুন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সরকার কিন্তু আমাদের বেতন থেকে ট্যাক্স নেয়। ইট ইজ মিনিংলেস, এটা জিরো সাম। আপনি কখনো চিন্তা করেছেন এখানে যে কয়েক হাজার কোটি টাকা উনি মনে করেন উনি রাজস্ব কালেক্ট করছেন, জিরো। কারণ এই আমরা বেতনটা পাই থেকে, ইউজিসি আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে 1100 কোটি টাকা, সেখান থেকে আপনি হয়তো 200 কোটি টাকা ট্যাক্স রেখেছেন। এগুলো টোটালি ক্লিন আপ করা দরকার, করে দেখবেন যে আপনি বুঝছেন, এটা আপনার খরচও না, ইনকামও না। আবার সরকারেরই স্বায়ত্তশাসিত কয়েকটা একে অপরকে দেনা আছে। পিডিবির ধরুন যে জিল বাংলা সুগার মিল বা শ্যাম্পুর চিনিকল, তারা আবার এদের বিদ্যুতের বিল দিতে পারছে না, গ্যাসের বিল দিতে পারছে না, একজনকে বন্ড ইস্যু করছে, বন্ডের উপর আবার সুদ দিচ্ছি, পিডিবিকে সরকার নিজে পে করতে পারছে না। কিন্তু আমি মনে করি সরকারের লায়াবিলিটি আর পিডিবির রিসিভেবল অ্যাসেট ইজ জাস্ট অ্যাড আপ। আমরা এই প্রসঙ্গে একটু আসবো, ডক্টর ওয়ারেসুল করিম, আবার আমি একটু ডক্টর মারুফ মল্লিকের কাছে আসতে চাই। একটি বিষয় নিয়ে এক ধরনের কথা ডক্টর ওয়ারেসুল করিমে বলছিলেন, যে সেটা হচ্ছে যে যদি আমরা ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে বাজেটকে দেখি, সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে ফিলোসফিক্যাল খুব একটা পার্থক্য নেই, এক্সিকিউশন নিয়ে কিছুটা সংশয় থাকতে পারে। বা অর্থনীতিবিদরাও বলছিলেন কিছুক্ষণ আগে প্রতিক্রিয়ায় যে বাজেটের থট খুব ভালো, কিন্তু এক্সিকিউশন নিয়ে প্রশ্ন আছে। এক্সিকিউশন নিয়ে যখন প্রশ্ন আসে তখন একটু রাজনীতি তো শোয়ের নাম, আমরা একটু পলিটিক্যাল প্রশ্ন আপনাকে করেই ফেলি। সেটা হচ্ছে যে গত 7 তারিখ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে গত 2 দিন আমি দেখলাম মোটা দাগে সংসদে আলোচনা হলো একটি নির্দিষ্ট ব্যাংককে নিয়ে, এবং সরকারি বিরোধী দল বাজেট নিয়ে যতটা বেশি আলোচনা, তার থেকে বেশি একটা ব্যাংককে নিয়ে আসলে কি হওয়া উচিত এবং কার দোষ কিভাবে আসবে সেটা নিয়ে তারা অনেক বেশি সোচ্চার। আমরা তো আসলে প্রবলেমের ডেপথে ঢুকতে পারছি না, গতানুগতিক রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে যাচ্ছি। তাহলে কি অর্থনৈতিক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা খুব সহজ হবে? আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো, আমি শুরুতেই বলেছিলাম, যদি স্বচ্ছতা, স্যার যেটা বলছিলেন, পিডিবির কথা বললেন, তিতাসের কথা বললেন, এই পিডিবি বা তিতাসের মূল সমস্যা কিন্তু দেখেন, ওরা পাওয়ার জেনারেট করছে, প্রডিউস করছে, করে বিক্রি করছে, কিন্তু কেন তাদের ভর্তুকি দেওয়া লাগছে? হয়তো যদি আরও স্বচ্ছ প্রক্রিয়ায় এই উৎপাদন, বিতরণ, সঞ্চালন এবং বিক্রিটা করা যেত, তাহলে হয়তো বা ভর্তুকির পরিমাণ আরও কমে যেত। ক্যাপাসিটি ট্যাক্স, প্রাইভেট সেক্টরকে দেওয়া 40,000 কোটি। হ্যাঁ, তো এই জায়গায় যদি আরও স্বচ্ছতা এবং আরও জনবান্ধব নীতি করা যেত, সেটা হয়তো আমাদের ভর্তুকির পরিমাণ কমে যেত। আমার ধারণা ভবিষ্যতে হবে, কারণ আমরা তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের আলোকে বলছি যে কি হয়েছে, এখন ভবিষ্যতে কি হবে সেটারই তো রূপরেখা সরকারি বাজেটে দিয়েছে। আপনার প্রশ্নটা ছিল রাজনৈতিক মতভেদ বা ভিন্নতা যেখানে আছে, সেখানে বাজেট বাস্তবায়নে কতটুকু আগানো যাবে। আমি বিশ্বাস করি যে বিরোধী দল বাজেট বাস্তবায়নে সহায়তা করবে। আর রাজনৈতিক যে বিতর্কটা হয়েছে 7 তারিখের পর থেকে, সেটা একটা পার্টিকুলার একটা ব্যয়
ব্যাংক নিয়ে সেখানে মালিকানা নিয়ে দ্বন্দ্ব আছে এবং সেখানে সেই ব্যাংকটিকে আবার রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ উত্থাপিত হয়েছে, সেটার পাল্টা উত্তরও এসেছে। তো রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক মাঠে থাকুক, বাজেটটা বাস্তবায়নের জন্য সরকারি দল, বিরোধী দল বা আমাদের এই মুহূর্তে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো আছে পার্লামেন্টের ভিতরে গিয়ে বাইরে, আমি মনে করি সবাই সহযোগিতা করা উচিত। কারণ বাজেটটা যদি বাস্তবায়িত হয় এটা সুবিধা কিন্তু আপনিও পাবেন, আমিও পাবো, স্যারও পাবেন। আমরা এর বাইরে কিন্তু কেউ থাকবে না। তো সেই জায়গা থেকে একটু ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ইয়েটা পাবো না সুবিধা, যে প্রপার্টি ট্যাক্স, অ্যাসেট ট্যাক্স, হ্যাঁ 1%। সো জানি না বাংলাদেশে আপনি কিছু কিছু পাবেন, হয়তো সব সুবিধা আপনি পাবেন না, বা আমিও সব সুবিধা পাবো না, দরকার নেই। হ্যাঁ ঠিকই, আমার যেটা দরকার, আমার যেটা প্রয়োজন আমি সেটা পাবো। আর কিছু কিছু জায়গায় তো আসলে কিছু ভিন্নতা, মত ভিন্নতা থাকবেই। মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা শুরুতেও বলেছিলাম, বাজেটটা খুব একটা মনে হয় না কঠিন হবে বাস্তবায়ন করতে। আর বাংলাদেশের মতো দেশে কিছু ক্রাইসিস, সংকট থাকবেই, এবং আমি আবারও গুরুত্ব আরোপ করব যে দুর্নীতির উপর, স্বচ্ছতার উপর। আর অর্থমন্ত্রী যেটা বলেছেন, কিছু রাজনৈতিক সংস্কার করতে হবে। এই রাজনৈতিক সংস্কারের মধ্যেও কিন্তু আপনার এই যে ইনস্টিটিউশনাল যে রিফর্ম দরকার আমাদের, এই যে প্রতিষ্ঠানগুলো যে সংস্কার দরকার, পিডিবি আছে, আপনার সেবা খাতের যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, গ্যাসের কোম্পানিগুলো আছে, বিমান আছে, রেলওয়ে আছে। আপনি দেখবেন রেলওয়েতে টিকিট পাওয়া যায় না। আপনি কালকে যদি কমলাপুর থেকে চট্টগ্রাম বা সিলেট যেতে চান, ওদের অনলাইনে গিয়ে টিকিট পাবেন না। কিন্তু সারা বছর দেখবেন যে রেল খাতে আমাদের ভর্তুকি বিক্রি হয় না, লস। তো এই বিষয়গুলো যদি আমরা সংস্কার করতে পারি প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে, এটাও কিন্তু পার্ট অফ পলিটিক্যাল রিফর্ম। পলিটিক্যাল রিফর্ম মানে কিন্তু এই না যে আপনি ক্ষমতার ভাগাভাগি করলেন, ক্ষমতা আপনি বিরোধী দলে কি পাবেন, রাজনৈতিক দল হিসাবে কয়টা আসন পেলেন বা পাবেন না, আপনার স্বার্থ নিয়ে কথা বললেন, সেটা কিন্তু না। এই যে সরকারের ভিতরে ইনস্টিটিউশনগুলো যদি সংস্কার করায়, বিরোধী দল, সরকারি দল সবাই একমত হতে পারে, সেক্ষেত্রে আমরা বাজেটের সফলতা পাবো। নাইলে পরে ধরেন যে বিতর্ক হবে, কথা থাকবে, উনি বলবেন যে বাজেটটা ভালো হয় নাই, আমি বলবো বাজেটটা ভালো হয়েছে, এরকম তর্ক বিতর্ক চলতেই থাকবে। তো দিন শেষে আমাদের সবাইকে একমত হতে হবে আর কি। নিঃসন্দেহে। ডক্টর ওয়ারাসুল করিম, একটি বিষয় নিয়ে আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং এটি নিয়ে আজকে আমরা দেখলাম না যে ডিজিটাল মিডিয়াতে জনগণের মাঝে বেশ আলোচনা আছে। তার আগে একটা প্রেক্ষাপট জুড়ে দিই। প্রেক্ষাপটটা হচ্ছে, যখনই এই সরকার দায়িত্ব নিল, তারপরে যখন বিভিন্ন পর্যায়ে তারা গণমাধ্যমে কথা বললেন, আমাদের সাথেও যখন কথা হয়েছে, অনেক নীতি নির্ধারকই কিন্তু আমাদের যে প্রশাসন বা আমলাতন্ত্রের গতি বা কার্যক্রম বা কাজের ধারা, সেটি নিয়ে তারা এক ধরনের প্রশ্ন কিন্তু তোলেন যে এখনও এটাকে গতানুগতিক ট্রেন্ডে আটকে রাখার সুযোগ নেই। ইভেন যে নতুন দীর্ঘমেয়াদী বা পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, ওখানেও এডিপি বাস্তবায়নের দিকে যে আসলে প্রশাসনের বা মন্ত্রণালয়গুলোর এক ধরনের জবাবদিহিতা যে খুব দৃঢ়ভাবে নিশ্চিত করা দরকার, সেরকম এক ধরনের কি বলবো প্রসেস বা টুলও কিন্তু তারা ডেভেলপ করার চেষ্টা করছেন। এটি একটি বাস্তবতা। আবার আমরা দেখলাম যে জুলাইয়ের 1 তারিখ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেটি কোনো নির্দিষ্ট আলাদা বরাদ্দ দেখানো হয়নি, থোক বরাদ্দ থেকে এটি দেয়া হবে বলে আমরা এক ধরনের ব্যাখ্যা পেয়েছি। আসলে সরকার আমলাতন্ত্র নিয়ে কি ভাবছে বলে আপনার মনে হয়? কারণ তাদের ডিসিশন এক্সিকিউশনে এটা একটা বড় ফ্যাক্টর। আমার ধারণা যেহেতু ওই অ্যামাউন্টটা ঢুকাতে গেলে বাজেটের সাইজ আরেকটু বেড়ে যেত। ওখানে টোটাল সরকার যে নতুন প্রপোজড নিউ স্কেলের হয়তো 80 to 90% বা 85% ইমপ্লিমেন্ট করবে, এটা আমার ধারণা। কি করা উচিত সেটা হলো, আমি বলবো যে লোয়ার পোর্শনে যারা লো গ্রেডে আছে, ধরুন 21 থেকে 20 থেকে 11, সেখানে আমি মনে করি 100%ই ইমপ্লিমেন্ট করা উচিত। মানে যেটুকু বাড়ানোর কথা বাড়ানো উচিত, আর আপার লেভেলে হয়তো 80%। অ্যান্ড পুরো জিনিসটা 3 ফেজে বা 2 ফেজে দেওয়া যেতে পারে। দিলে মানে যদি 2 বারে দেন অলমোস্ট 50,000 কোটি টাকা দরকার, 3 বারে দিলে আবার 30,000 করে। তো এটা হয়তো সরকার জুলাই থেকে জানি না কীভাবে দেবে কত টাকা, মিনিমাম হলেও আগে তো নিউজ পেপারে দেখেছি যে অন্তত 20,000 কোটি টাকা সেজন্য রাখবেন। এখন আমার মনে হয় যে ওই ফিয়ার থেকে তারা রাখেননি, কিন্তু এটা দিতে বাধ্য হবেন এবং এক পর্যায়ে দেবেনও। কারণ অ্যাটলিস্ট বেতনের হাফ, দেন পরে বাকি হাফ, দেন ভাতা, মানে অ্যালাউন্সেস। ঠিক আছে, এটা আমি মনে করি দেওয়া উচিত। কারণ বাংলাদেশের যে ইনফ্লেশন যেভাবে হচ্ছে, প্রতি বছরই কমপক্ষে 5 থেকে 7% বেতন বাড়া উচিত। হ্যাঁ, মাঝে মাঝে প্রাইভেট সেক্টরে কোথাও বাড়ে, গার্মেন্টসগুলো সেই কবে বেড়েছে কেউ জানে না। আমাদের মানে অনেকে হাজার যে দোকান কর্মচারী, ইনফ্লেশনও কিন্তু এফেক্ট পড়ে, হ্যাঁ, যখন বেতন বেড়ে যায়। এই যে ইনফ্লেশনটাকে, আজকে আরেকটা প্রোগ্রামে আমি একজন বাংলাদেশের অর্থনীতিবিদ, উনি আমেরিকায় কাজ করেন, ডক্টর বিরূপাক্ষ পাল, উনি একটা কথা বলেছেন যে ওনারা প্রথাগত যে টুলস, এটা একটা ইউনূস স্যারের সরকারের সময়ও আমি মনে করি 3 জন বড় অর্থনীতিবিদ ছিলেন দ্য টপ, কিন্তু একটাই টুলকে ওনারা বারবার বেছে নিয়েছেন। এটা তো ওভার ইউজড, দ্যাটস পলিসি রেট। আপনি যদি এখন ধরুন 30% করে দেন,
স্টিল ইনফ্লেশন আপনি জিরোতে আসবে না। ইট ইজ এ রং, এবং ওই যে বললাম যে ধরুন মনে করুন আপনি শুধু ইয়ে করলেন, আপনি কার্বোহাইড্রেট কাট করলেন, কিন্তু বাকি অন্য জিনিস আপনি অন্যভাবে আপনি মানে ফ্যাট স্টিল গেইন করতে পারেন। এখন ওনারা ইটস এ মাল্টিফেসেটেড অ্যাপ্রোচ। অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি শিওর ডক্টর মল্লিক বলবেন যে গ্রোথ থেকে, যেমন কিছুদিন আগে একবার পটেটো আলুর দাম কমেছিল না, তারপর বৃষ্টি হলে দেখুন ইয়ের দাম কমে যায়, এই যে তরমুজের দাম কমে যায়। ভেজিটেবলের দাম কমে কোশ্চেন হলো গ্রোথ দরকার, প্রোডাকশন দরকার, কৃষকদের কাছে টাকা পৌঁছানো দরকার, কাস্টমারদের কাছে টাকা পৌঁছানো দরকার, সো দ্যাট দে ক্যান বাই। এখন ঢাকায় এই যে মে মাসের 15 তারিখ থেকে আম আসছে, কত লিচু আসছে, কিন্তু সত্যিকার অর্থে আপনার বাসার কাজের মহিলাকে জিজ্ঞেস করবেন যে পুরো বছর চলে যায়, ওই আপনি যদি তাকে বাঞ্চ মানে লিচিজ আপনি দেন, সে খেতে পারবে। তারা বছরে কয়বার এক্সট্রা কাপড় চোপড় কিনতে পারে। সো এই জন্য কীভাবে যে দেওয়া যাবে সেটা হলো অ্যাগেইন গভর্নমেন্টের মারাত্মক, আমি মনে করি ভুল রাস্তায় যাচ্ছে, যে হাই ট্যাক্স, বেতন দিলেও লাভ নেই। আপনি তো সবচেয়ে লোয়েস্ট ধরুন যার ইনকাম, আমাদের এখন থ্রেশহোল্ড হলো 3,75,000 এবার করেছেন। তো এর পরের 1 লাখের উপর আগে ছিল 5% ট্যাক্স, এখন ওনারা করেছেন 10%। তাহলে এখানে তো আপনি আমার থেকে 5,000 টাকা নিয়ে যাচ্ছেন। তারপর বাংলাদেশে আরেকটা অরাজকতা আছে ডক্টর মল্লিক, এটা অ্যানার্কি, একটা টোটালি বেইনসাফ। সেটা হচ্ছে দেয়ার ইজ এ মিনিমাম ট্যাক্স। আপনার ধরুন 3,75,000 উপর ইনকাম, কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম খুব একটা না, আপনারা বলেছে তুমি 5,000 টাকা দিতে হবে। কেন বাবু? মানে কিছু না হোক স্টিল 5,000 টাকা দিতে হবে। এখন এটা এএমটি কনসেপ্ট আছে আমেরিকায়, সেটা লোয়েস্ট লেভেলের জন্য না। এটা উনি আমি বলতে চাই না যে উনি জানেন না। অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স বলে একটা জিনিস আছে ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেটা হলো আপনার আরও হায়ার ইনকামে, ধরুন 78,000 বা ওখানে গেলে আপনার একটা ট্যাক্স অ্যাসেস করলো, দেখলো ধরুন আপনার ট্যাক্স আসে 2,000 টাকা, কিন্তু সে বললো না তোমার মিনিমাম দিতে হবে 3,200। এবং সেই এএমটিটাও কিন্তু নট এ সিঙ্গেল ফিগার, ডিফারেন্ট স্ল্যাবের জন্য ডিফারেন্ট ফিগার, বুঝছেন? আপনার জন্য যেটা অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স, আপনি যদি আমার বস হন আমার চেয়ে বেশি, আমার জন্য অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স হবে কম। বাংলাদেশে প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকের ওই অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্সটা আছে। তারপর দেখুন এই যে আপনি গ্রোথের কথা বললেন, এমপ্লয়মেন্টের কথা, আমরা চিৎকার করছি, আমাদের স্টুডেন্টরা তো মানে দে নিড জবস, আমাদের আত্মীয় স্বজন দে নিড, ইভেন উই, তাই না? আজকে যদি চাকরি যায় আমার চাকরি দরকার হবে। কোশ্চেন হলো একটা পার্সেল ট্যাক্স নামে একটা নতুন জিনিস চালু করেছেন, যে ভিএটি। আর মল্লিক ভাই একটা কথা বলেছেন যে সবাইকে ট্যাক্স দিতে হবে। বাংলাদেশের টোটাল রেভিনিউর কোনটা বেশি, ইনকাম ট্যাক্স বেশি? আমি একটা প্রশ্ন জুড়ে এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি আসার আগে আমাদের কথা হচ্ছিল, আমি তখন প্রশ্নটি করছিলাম যে প্রান্তিক মানুষকে করের আওতায় নিয়ে আসা হবে। অর্থ উপদেষ্টা একদিন বলছিলেন, আমাদের সাথে একদিন আলোচনায় বলছিলেন যে সব মানুষকে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে আমরা লেনদেনগুলো দেখতে পারি, এবং ক্ষুদ্র এবং খুচরা ব্যবসায়ীদেরকে আসলে ভ্যাটের আওতায়, একটি নির্দিষ্ট ফ্ল্যাট রেট ভ্যাটের আওতায় নিয়ে আসা হবে। এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে কি আমরা আসলে এটা এক্সিকিউটেবল কিনা, সবাইকে আসলে রাজস্ব দেওয়ার অবস্থায় আছে বা দিবে? খসরু ভাই, মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, এটা মারাত্মক একটা মানে শক ওয়েভ পাঠাবে। আজকে শুনেছি আরেক জায়গায় 3 কোটি বিজনেসকে এই মানে পার্সেল ট্যাক্সের আওতা আনা হবে, যে তুমি কমপক্ষে 2,500 টাকা দিতে হবে। আমার কথা হচ্ছে যে দোকানটা চালায়, এটা ঠিক, আমাদের গ্রামের বাড়িতে অনেক দোকান আছে যারা হয়তো 1 টাকাও ট্যাক্স দেয় না, কিন্তু অ্যাগেন আমার বাক্যটা সঠিক নয়। তহিদ, সেটা কি জানেন, আমার ধরুন বাংলাদেশের গভর্নমেন্ট যদি টোটাল 100 টাকা রেভিনিউ রেইজ করে, এর মধ্যে প্রায় 40 টাকা আসে ফ্রম ভিএটি, ফ্রম ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা তো সবাই দিচ্ছে, এটা আপনি আপনার মনের অজান্তেই দিচ্ছেন। লবণ কিনছেন, রিক্সা উঠছেন, এই যে মোটরসাইকেল উঠছেন, গাড়িতে উঠছেন, আপনি গাড়ির তেল কিনছেন, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এভরিবডি ইজ পেইং। তাহলে সে ট্যাক্স দিচ্ছে না কে বলে? বরং আমাদের ট্যাক্সটা রিগ্রেসিভ। ওই 38 টাকা বা 40 টাকা, যেটা টাকার অঙ্কে কম না, কিন্তু 1 লক্ষ সর্বশেষ হিসাব অনুযায়ী 23-24-এর 24-25-এর 100টা এখন আসছে নাই, 1,78,000 কোটি টাকা উঠেছে ফ্রম ভিএটি, আর ইনকাম ট্যাক্স থেকে উঠেছে লেস দ্যান 140। তো তাহলে ওরা তো ট্যাক্স দিচ্ছে। দ্বিতীয়, এই দোকানের সে কাউকে না কাউকে চাকরি দিচ্ছে, অ্যাটলিস্ট নিজেকে সেলফ এমপ্লয় করছে। আপনি 3 কোটি লোক যদি আমার দোকানদার থাকে, আপনি তাদেরকে প্রতি মাসে একবার গিয়ে হ্যান্ডশেক করে আসা উচিত, যে তুমি বাবু, তুমি যেমন আছো, তুমি এই ল্যান্ডে জন্ম নিয়েছো, তুমি তোমার ব্যবস্থা নিজে করছো, তোমাকে আমি ট্রেনে করে ঢাকা নিয়ে একটা বস্তির উপর একটা ভাসমান একটা ছিন্নমূল ফ্যামিলি বানায় নেয়। কি সে একটা বাঁশের ঘর বানিয়ে সে একটা দোকান দিয়েছে, সে হয়তো তার বউ বাচ্চা নিয়ে একটা দোকান, আপনি সেখানে ভিটে আদায় করতে যাবেন কেন? সে তো যে চাটা বিক্রি করছে, এ তো সে চুলায় বানাতে পারছে না। জমিতে কি চা হয়, কেরোসিন হয়, লবণ হয়? তাহলে সে তো এমনি ভিএটি দিচ্ছে। আপনি তাকে বরং এনকারেজ করবেন, তুমি বাবা রেডিও একটা ওই 1 ব্যান্ড আগের মতো রেডিও চালিয়ে তুমি চায়ের দোকান চালাও,
কারণ ওর ওখানে যে দু একটা ছেলে পেলে যে চাকরি করে বুঝতে এটা আমার পারছি। এমপ্লয়মেন্ট হেল্প করছে, এটা একটা মারাত্মক শখ করে দিবে। স্মল বিজনেসেস উইল বি আউট অফ বিজনেস। 2,500 টাকা আপনি মনে হয় যে বেশি টাকা না, কিন্তু এটাই অনেক দোকানের জন্য, এবং মানুষ পালাবে, আলটিমেটলি আপনি নিতে পারবেন না, মানুষ পালিয়ে বুঝতে যাবে, বলবে পারছি, আমার বুঝতে দোকান পারছি। নাই। আমরা আচ্ছা, একেবারে দ্বিতীয় কথা অনুষ্ঠানের তো- তো, 10টা একেবারে সেকেন্ড সময় দেন। জি, 10 সেকেন্ড। সেটা হলো অ্যাকাউন্টিংটা। কেউ কি জানে ইভেন এই যমুনা টেলিভিশনের রেভিনিউ কত কেউ জানে? 71 টেলিভিশন রেভিনিউ কত? ডিবিসি রেভিনিউ কত? কেউ জানে না। ইনসেপ্টার রেভিনিউ কত? আপনি বেক্সিমকো ফার্মা জানেন, স্কোয়ার ফার্মা জানেন। তার মানে অ্যাকাউন্টিং, ওটা খসরু ভাই যেটা বলেছেন যে সবার ট্রানজ্যাকশন, আমার মধ্যে ট্রানজ্যাকশন দেখা অত জি, ইজি না, বুঝতে পারছি। বরং অ্যাকাউন্টিং যদি ইমপ্লিমেন্ট করা যায়, যদি আমি আপনার ইনকাম জানতে পারি, তাহলে কিছু একটা বসাতে পারতাম। নিঃসন্দেহে এখন তো আমরা লক্ষ লক্ষ business এর আমরা কিছু একেবারে জানি না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর ওয়ারাসুল করিম আপনাকে ধন্যবাদ। ডক্টর মারুফ মল্লিক, একদম শেষ পর্যায়ে আমি একটা নতুন ধারণা পেলাম এবারের বাজেটে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, সৃষ্টিশীল অর্থনীতি, যেখানে এটি 300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আর্টস, কালচার, চলচ্চিত্র, থিয়েটার, মুভি বা এই ধরনের যে সাংস্কৃতিক চর্চা, ডিজাইন, এই ধরনের চর্চাগুলোতে তারা আসলে প্রান্তিক জেলা উপজেলা পর্যায়ে আসলে তারা এটাকে ছড়িয়ে দিতে চান এবং সেজন্য একটা আলাদা কর্তৃপক্ষ বা বডিও তৈরি করা হবে। ভালো উদ্যোগ নিঃসন্দেহে, যদি এটি এক্সিকিউট করা যায়। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই একটি পার্টিকুলার ইস্যু ইমপ্লিমেন্ট করতে গেলে পলিটিক্যাল বাধা আসবে না? কারণ আরেকটি রাজনৈতিক দল বা বিরোধী দল এরকম মানসিকতা ধারণ নাই করতে পারে, তারা কি এটাকে খুব সহজভাবে এক্সিকিউট করতে দিবে একেবারেই 1.5 মিনিট সময়? এটা সহজভাবে এক্সিকিউট করতে না দেওয়ার কারণটা কি? আপনি তো এখানে সৃজনশীল একটা প্রজেক্টে সাপোর্ট করছেন। এটা কালচারাল হতে পারে, এটা একটা আইটি বেসড একটা সৃজনশীল কর্মসূচি হতে পারে, যে কোনো চিন্তার মানে আপনার কিন্তু সুযোগটা খুলে দিচ্ছে এবং এটা ক্রিয়েটিভ ইকোনমি বলা হচ্ছে বটে, কিন্তু আলটিমেটলি এটা কি আপনি এন্টারপ্রেনার ডেভেলপ করার, নতুন উদ্যোক্তা তৈরি করার, আপনার চিন্তার বোধ বা শক্তিকে ব্যবহার করার একটা সুযোগ রাষ্ট্র খুলে দিচ্ছে। আর স্যার যেটা বলছিলেন করের বিষয়ে যে প্রান্তিক জনগোষ্ঠীর, দেখেন আর ভ্যাটের কথা বললেন স্যার, জি জি আপনি যদি জার্মানিতে ব্যবসা করেন, প্রথম আপনাকে ভ্যাট দিতে হবে আপনি যখন পণ্য কিনছেন। আপনি যখন পণ্য বিক্রি করবেন তখনও আপনাকে ভ্যাট দিতে হবে, 7% করে দিতে হয় খাদ্য পণ্যে, জি। আর অন্যান্য পণ্যের 20%। এরপরে সারা বছর ব্যবসা করার পরে ডিসেম্বরে যখন আপনি আয় ব্যয়ের খতিয়ান তৈরি করবেন, আপনি যদি লাভ করেন সেখানে কিন্তু আপনাকে আবার 10% ট্যাক্স দিতে হবে। কিন্তু ওখানে তো সার্ভিসেস আছে, আমরা একেবারে অনুষ্ঠানের এটাই শেষ আমি পর্যায়ে 30 বলছিলাম, সেকেন্ড দিতে পারবো। healthcare quality, ডক্টর মারুফ মল্লিক, জি। quality, এইবার যদি আপনার hospital- রাষ্ট্র যখন আয় বেড়ে যাবে, রাষ্ট্র যখন আপনার কাছ থেকে বেশি নিতে পারবে, তখন কিন্তু দিতে পারবে। সেই প্রবণতাটা বাংলাদেশে শুরু হয়েছে। সোশ্যাল সেফটি নেটের মাত্রা বাড়ানো হয়েছে, আপনার ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, হেলথ কার্ড দেওয়া হচ্ছে, নানা ধরনের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, এবং এই যখন আপনি কর নেবেন ক্ষুদ্র বা প্রান্তিক ব্যবসায়ীদের কাছ থেকে, তারা যদি ভালনারেবল অবস্থায় পড়ে যায়, তখন তারা কিন্তু আপনার কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবে। নিঃসন্দেহে আমরা আরেকটু সময় দিতে পারলে আপনাদের দুজনকে আমাদের ভালো লাগতো, কিন্তু সময়ের স্বল্পতা, এটি যেহেতু আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ডক্টর ওয়ারাসুল করিম এবং ডক্টর মারুফ মল্লিক, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, রাজনীতির আয়োজন আজ এই পর্যন্তই। আগামী রোববার রাত 9টায় আবারও আপনাদের সাথে দেখা হবে। আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।